আজ আমি আপনাদেরকে শোনাবো সুর ও সঙ্গীতের একজন অমর স্রষ্টা সম্পর্কে। অনেকে তাকে সম্মান করে সঙ্গীতের ঈশ্বরও বলে থাকেন। তিনি আর কেউ নন, তিনি হলেন উলফগাং আমাদিয়াস মোজার্ট। এই মানুষটির জন্ম হয়েছিল 1756 সালে অস্ট্রিয়ার সালজবার্গ নামক এক ছোট্ট অঞ্চলে। আরেকটি ছোট্ট বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, তার প্রতি সম্মান জানিয়ে আমার আজকের এই ভিডিওতে ব্যাকগ্রাউন্ড সঙ্গীত হিসেবে মোজার্টের কম্পোজ করা একটি ধ্রুপদী সুর সেট করেছি। আমার ইচ্ছে তার সম্পর্কে জানার সময়টাতে আমরা তার সুরের কিছুটা হলেও আস্বাদন করব। তাহলে আমরা আবার মোজার্টেই ফিরে যাই। মোজার্ট মাত্র 3 বছর বয়সে ক্ল্যাভিয়ার নামক বিশেষ কিবোর্ড বাজানো শেখেন এবং 5 বছর বয়সী ভায়োলিনে তার দক্ষতা সবাইকে অবাক করে দিতে শুরু করে। বিখ্যাত কম্পোজিশন সোনাটা লিখেন মাত্র 7 বছর বয়সে এবং তার প্রথম পূর্ণাঙ্গ সিম্ফনি প্রকাশিত হয় তার 8 বছর বয়সে। 14 বছর বয়সে ম্যাট্রি ডার্টেরি ডিপন্টো নামক অপেরা লিখে সারা জায়গায় তোলেন পুরো ইউরোপে। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, পড়ালেখা বা যে কোনো শব্দ শেখার আগেই সঙ্গীতে হাতেখড়ি হয় তার। মোজার্টের জীবনে লেখা সব সিম্ফনির মধ্যে অর্ধেকের বেশি লেখা হয়েছে তার 19 বছর বয়সের মধ্যেই। 1757 সালে আরেক কিংবদন্তি বেথোভেন, যিনি মোজার্টের চেয়ে 15 বছরের ছোট ছিলেন, 2 সপ্তাহের জন্য মোজার্টের কাছে আসেন সঙ্গীতের ক্লাস করতে। মোজার্টের দীক্ষায় বেথোভেন লিখে ফেলেন বিখ্যাত কাদেঞ্জা। মোজার্টের রেখে যাওয়া স্কোরগুলো বর্তমান ক্লাসিক্যাল সঙ্গীত চর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলছে। তার রেখে যাওয়া এক একটি সিম্ফনি সুদূর ভিয়েনা থেকে লন্ডন, বলগা থেকে গঙ্গা সব জায়গায় ছড়িয়ে পড়েছে এবং কালান্তরে অজেয় হয়ে আছে মোজার্টের এক একটি সৃষ্টি। মোজার্টের শেষ সিম্ফনির নাম হলো জুপিটার, যা তিনি 1788 সালে লিখেন। 1984 সালে মোজার্টকে নিয়ে নির্মিত হয় বিখ্যাত চলচ্চিত্র আমাদিয়াস। চলচ্চিত্রটি সেরা সিনেমার ক্যাটাগরিতে অস্কার জয় করেছিল। অথচ সঙ্গীতের ধারা পাল্টে দেয় এই মানুষটা বেঁচে ছিলেন মাত্র 35 বছর। 1791 সালে অস্ট্রিয়ায় মারা গিয়েছিলেন নিঃসঙ্গতায়, হতদরিদ্র অবস্থায়। তার মৃত্যু শেষকৃত্যে এসেছিলেন হাতে গোনা অল্প কয়েকজন লোক। তার কবরে কোনো নামফলক ছিল না। আরও কয়েকজনের সাথে তাকে কবর দেওয়া হয়েছিল নিতান্ত অযত্ন আর অবহেলায়, কিন্তু কবর দেওয়া যায়নি তার অমর সৃষ্টি সিম্ফনিকে। তার সুর এখনও কত সহস্রের মনে আসা জাগায়। এখন তার গানই নামফলক হয়ে ঘুরে লক্ষ লক্ষ সঙ্গীত প্রেমীর কণ্ঠে। অন্য সব প্রতিভাবানদের মতো মোজার্টও কিন্তু প্রেমিক পুরুষ ছিলেন। 1777 সাল মোজার্ট প্রেমে পড়লেন। মেয়েটির নাম অ্যালোয়সিয়া ওয়েবার। অ্যালোয়সিয়া ওয়েবার ছিলেন ওই সময়কার নামকরা ওয়েবার পরিবারের 4 কন্যার এক কন্যা। পরিবারটি আরেকটি কারণে আলোচিত ছিল। এই পরিবারটি ছিল সঙ্গীত চর্চায় বিখ্যাত। অ্যালোয়সিয়া মোজার্টের সঙ্গীত শুনে প্রথম দিকে কিছুটা আগ্রহ দেখিয়েছিলেন, কিন্তু পরে পিছপা হন। কারণ তখনও মোজার্ট শুধু একজন তরুণ সঙ্গীতজ্ঞ, যার নাম জানে না অনেক লোকেই। তাছাড়া অ্যালোয়সিয়া নিজে একজন শিল্পী ছিলেন। শুধু তাই নয়, তাকে গুণী শিল্পী হিসেবে চিনত অনেকেই, অনেকে বাড়তি সম্মানও দিত। তাই মোজার্ট যখন অ্যালোয়সিয়াকে প্রেমের প্রস্তাব দিলেন, অ্যালোয়সিয়া সেটা প্রত্যাখ্যান করলেন। প্রেমে প্রত্যাখ্যাত হয়ে মোজার্ট ভীষণ কষ্ট পেলেন, অপমানিত বোধ করলেন। তিনি কঠিন পরিশ্রম শুরু করলেন, নিজেকে প্রতিষ্ঠা করার সংগ্রাম। এরই মধ্যে 1782 সালে যখন ওয়েবার পরিবারের কর্তা মারা গেল, তখন তাদের দৈন্যদশা শুরু হলো। অ্যালোয়সিয়ারা সংসার চালানোর জন্য নিজেদের বাড়ি ভাড়া দেওয়া শুরু করলেন। সেই বাড়িতে ভাড়াটিয়া এসে বসলেন মোজার্ট। কাহিনীতে টুইস্ট এলো। মোজার্ট আবার প্রেমে পড়লেন নতুন করে, কিন্তু অ্যালোয়সিয়া নয়, তার বোন কনস্টাঞ্জা ওয়েবারের। এবার অবশ্য প্রেমে সফল হন। তাদের বিয়ে হয় 1782 সালের আগস্ট মাসের 4 তারিখে। মোজার্ট প্রতিভাধর হলেও তার দিন কাটছিল অভাব আর অনটনে। তার স্বপ্ন ছিল তিনি তার কর্ম দিয়ে কোনো একদিন সম্রাটের সুনজরে পড়বেন। যদি প্রতিভা সুনজরে পড়ে, তাহলে হয়তো তার অভাবের জীবনের অবসান ঘটবে। সেই চিন্তা থেকে মোজার্ট সঙ্গীতজ্ঞ হিসেবে জার্মানি গেলেন। তার সঙ্গীত প্রতিভায় মারাত্মক রকমের মুগ্ধ হয়েছিলেন সেখানকার তৎকালীন প্রধান অপেরা কম্পোজার অ্যান্তোনিও সালিয়ারি।
কিন্তু এই মুগ্ধতার একটি বড় অংশ জুড়ে ছিল শুধুই হিংসে। কেউ এমন ঈশ্বর প্রদত্ত ঐশ্বরিক প্রতিভা নিয়ে একের পর এক সৃষ্টি করে যাচ্ছে মহাকাব্যিক অপেরা, সেটা সালিয়ারি সহ্য করতে পারেননি। তিনি ধুরন্ধর লোক। সালিয়ারি জানতেন, যদি এই প্রতিভা সম্রাটের সুনজরে চলে আসে তাহলে সব উলটপালট হয়ে যাবে। এদিকে জীবনযাপন খুব কঠিনতর হতে লাগলো। মোজার্টের স্ত্রী তাই মোজার্টকে না জানি সালিয়ারির কাছে অনুরোধ নিয়ে গিয়েছিলেন তিনি যেন সম্রাটের কাছে মোজার্টের নতুন সৃষ্ট সিম্ফনি নিয়ে সুপারিশ করেন। অদ্ভুত ব্যাপার হচ্ছে, সালিয়ারি রাজি হয়ে যান মোজার্টের স্ত্রীর কথায়, কিন্তু শর্ত জুড়ে দেন এর বিনিময়ে মোজার্টের স্ত্রীকে তার শয্যাসঙ্গী হতে হবে। মোজার্টের স্ত্রী নিরুপায় ছিলেন, তাই শেষ পর্যন্ত তিনি রাজি হয়েছিলেন সব কিছু গোপন থাকবে এই শর্তে। কিন্তু সালিয়ারি তার কথা রাখেননি। তিনি চেয়েছিলেন মোজার্টের স্ত্রীকে চরিত্রহীনা প্রমাণ করতে। তার চাওয়া সফল হয়েছিল। তবে মোজার্ট অবশ্য তার স্ত্রীকে খুব ভালোবাসতেন। তাদের কখনো বিচ্ছেদ হয়নি। মোজার্ট তার স্ত্রীর কাছে প্রায় চিঠি লিখতেন। সেই সব চিঠিতে তার ভালোবাসার অসাধারণ প্রমাণ পাওয়া যায়। আর আফসোসের বিষয় হলো, যে প্রতিভা মোজার্টকে মৃত্যুর পর অসীম খ্যাতি আর পরিচিতি এনে দিয়েছিল, সেই প্রতিভা জীবন দশায় তার জন্য কাল হয়ে দাঁড়িয়েছিল। তাকে মিথ্যার জালে আটকাতে হয়েছিল, ঈর্ষাকাতরতার শিকার হতে হয়েছিল। চরম অবহেলা আর অনাদারে পরিসমাপ্তি ঘটেছিল ইতিহাসের কালজয়ী এই সুর স্রষ্টার।